তো আমার কখনোই আমনি ছাড়ার ইচ্ছা ছিল না। আসলেই ওর কারণেই আমার মনে হয় যে মোহামেডান আসতে চাই। না, প্রপোজ তো ডেফিনেটলি ও আমাকে আগে করেছে। আমি যখন ঘুরে দেখলাম ওকে দেখে বেশ ভালোই লাগলো। হ্যাঁ, তখন প্রেম টেম করি না আর কি। হ্যাঁ, বাট প্রেম করা দরকার আর কি। আমার মামা হচ্ছে মোহামেডান ফুটবল ক্লাবের তখন ম্যানেজার ছিলেন, তো ও ওই টিমেরই প্লেয়ার ছিল। আমি পানি খাচ্ছিলাম, পানি খাওয়ার শেষ ওই গ্লাসে কাগজের টুকরাটা আর কি রেখে নাম্বারটা দিয়ে গ্লাসের ভিতরে পানি ছিল না, পরে সে মানে খালি গ্লাস ছিল, তো তখন এই গ্লাসে আর কি নাম্বারটা দিয়ে গিয়েছিল। বিয়েটা আমরা আগে দুজনে গোপনে করে ফেলেছিলাম। ওর মামাটা আমার কেউ জানতো না, শুধু ওর আম্মু জানতো, আমি জানতাম, ওরও জানতো। এবং খুব ঝগড়া হয় আমাদের, খুব চিল্লাপাল্লা হয়, খুব কিছু হয়, কিয়ামত হয়ে যায়, কিন্তু আবার সাথে সাথে ঠিক হয়ে যায়। আবার ঠিক হয়ে যায়। ভাই এখন একটু আপনাদের দুইজনের ভালোবাসার জীবনে যেতে চাই। পরিচয় কোথা থেকে শুরু, মানে জার্নিটা কিরকম ছিল, কে কাকে প্রপোজ করছিল? কোশ্চেনটা দুইজনের কাছেই। আপুর কাছ থেকে আগে শুনি, তারপর ভাইয়ের গল্পটা শুনবো। আচ্ছা, পরিচয়টা হয়েছিল হচ্ছে পিঙ্ক সিটির 9th ফ্লোরে বাটন রোজে একটা রেস্টুরেন্টে। ওখানে আমার মামার অ্যানিভার্সারি ছিল। আমার মামা হচ্ছে মোহামেডান ফুটবল ক্লাবের তখন ম্যানেজার ছিলেন, তো ও ওই টিমেরই প্লেয়ার ছিল। তো আপুর ফ্যামিলি তো ফুটবলার বা ফুটবলের সাথে কানেক্টেড। হ্যাঁ, আমার মামার মাধ্যমে কানেক্টেড। তো মামা আসলে ক্লাবের সবাই ওরা ইনভাইটেড ছিল, তো আমরা ফ্যামিলিজ ছিলাম, আমরাও গিয়েছিলাম। তো ওখান থেকেই আসলে ওর সাথে আমার পরিচয়টা। আর হচ্ছে না, প্রপোজ তো ডেফিনেটলি ও আমাকে আগে করেছে। এই তো। ভাই আপনার গল্পটা শুনতে চাই আপুর কাছ থেকে। গল্প বলতে ও তো আসলে শর্ট করে বলছে, এটা মানে ডিটেইলস অনেক বেশি। হ্যাঁ, ডিটেইলসই শুনি আজকে। ইন 2009 আর কি, তখন আমি আবনি থেকে মোহামেডানে যাই, এবং ওর মামাকে হয়তো সবাই চিনে, আমিরুল ইসলাম বাবু। উনি তখন মোহামেডান ক্লাবের ম্যানেজার আর কি। জি। তো উনি আসলে, আমরা আবনি ক্লাব ব্যাক টু ব্যাক দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পরে ওনার টার্গেট ছিল আমাদের আবনি থেকে কিছু প্লেয়ার নিয়ে আর কি। হ্যাঁ, তো ওই 2009 সালে আমি, মামুন এবং ওয়ালি ফসল, আমরা প্রায় 6-7 জন প্লেয়ার ঢাকা আবনি থেকে মোহামেডান ক্লাবে নিয়ে যাওয়ার মামা। তো আমরা মোহামেডানে সাইন করি 2009-এ। তো সাইন করার পরে তখন আবার আবনি থেকে মোহামেডান স্ট্রং টিম হয়ে যায়, এবং ওই সময় ফেডারেশন কাপ টুর্নামেন্ট চলতেছিল, ফেডারেশন কাপ আমরা চ্যাম্পিয়ন হই। হ্যাঁ, বাই দিস টাইম ওর মামার অ্যানিভার্সারি প্রোগ্রাম ছিল। তো যেটা হয় যে ক্লাব অফিসিয়ালদের কোনো প্রোগ্রাম থাকলে প্লেয়ারদেরকে ইনভাইট করে। হ্যাঁ, তো আমরা পিঙ্ক সিটিতে বাটন রোজে যে প্রোগ্রামটা ছিল, আমরা ক্লাব থেকে সবাই দল বেঁধে গিয়েছিলাম। হ্যাঁ, তো মামার প্রোগ্রামটা ছিল লাইক খাওয়া দাওয়া ছিল, সাংস্কৃতিক প্রোগ্রামও ছিল, মানে ওখানে গান বাজনা হচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে বসে গান শুনতেছিলাম। তো পিছনে যে ম্যাডাম বসে আছে সেটা তো আসলে আমি ওইভাবে প্রথমে ফলো করি নাই। তো আমার একটা ছোট ভাই আরিফ, ও বলছে যে ভাইয়া দেখো পিছনে তো বেশ ভালোই বসে আছে, দেখো কিছু করা যায় কিনা। আমি কি করবো, পরে আমি ঘুরে দেখলাম ওকে, ওরা একটা ফ্রেন্ড বসা, হ্যাঁ জিহান ওর নাম, ওরা দুইজন বসা। তো আমি যখন ঘুরে দেখলাম ওকে দেখে বেশ ভালোই লাগলো। হ্যাঁ, তখন প্রেম টেম করি না আর কি। হ্যাঁ, বাট প্রেম করা দরকার আর কি। হ্যাঁ, যেহেতু খেলতেছি, সাথে সাথে একটা প্রেম করলে ভালোই হয়, এরকম একটা প্ল্যান ছিল আর কি। তো কি করব, এখন বেশ কয়েকবার ওর দিকে ঘুরে ঘুরে তাকানোর পরে প্রোগ্রাম যখন শেষ, আমাদের ক্লাবে ব্যাক করতে হবে। তো অলমোস্ট 11:30-12টা বেজে গিয়েছে। তোর মামা এসে বলছে যে ঠিক আছে প্লেয়ার এখন চলে যেতে পারো। তো আমরা যাওয়ার সময় চিন্তা করলাম যে এখন চলে যাব না কিছু একটা করে যাবো। এক্স্যাক্টলি। এখন আমার যে ছোট ভাই আরিফ ছিল, আমি আরিফের একটা ফোন নাম্বার, আমার নাম্বারটা লিখে আমি বলছি আরিফ, আমি লিফটে উঠে গেছি, আরিফ উঠে গেছে। আমি বলছি যে নাম্বারটা তুই দিয়ে। তো আরিফ আবার লিফট থেকে নাইমে গেছে, আমি নিচে চলে গেছি, আরিফ নাম্বারটা ওর কাছে যে পাস করছে আর কি। না, আমি পানি খাচ্ছিলাম, পানি খাওয়ার শেষ ওই গ্লাসে কাগজের টুকরাটা আর কি রেখে নাম্বারটা দিয়ে গ্লাসের ভিতরে পানি ছিল না, পরে সে মানে খালি গ্লাস ছিল, তো তখন এই গ্লাসে আর কি নাম্বারটা দিয়ে গিয়েছিল। তো নাম্বারটা পেয়ে আমি ভাবলাম যে কাকে না কাকে দিল বা কিছু, তো আমার কার নাম্বার তাও তো জানেন না, কিছুই আমি ডিটেইলস জানি না। তো তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আমার সাথে যে ছিল, আমি ওকে বললাম নে তোকে নাম্বারটা দিছে, তুই কথা বল। তো ও আর কি ফোন করলো। তো তখন আসলে আমি অনেক হেলদি ছিলাম, অনেক বালকি ছিলাম। তো আমার ওই ফ্রেন্ড আর কি ওকে ফোন করলো, তো তখন ও বলতেছে আপনি কি ওই হেলদি আপুটা? তো ও বলতেছে যে না। পরে ও বললো যে আমার ওই হেলদি আপুটাকে দরকার, ওনাকে ফোনটা দেন। তো ওভাবে আর কি কানেকশনটা শুরু। না, তারপরে ফোন করলাম, ফোন করার পরে আমি আসলে জানতাম না যে ওর মামা আমাদের টিমের ম্যানেজার। হ্যাঁ, তো জানার কথাও তো না। তো আমি ফোনে কথা বলতে বলতে একটা সময় বললাম যে তুমি ওখানে কি করতেছিল, ওকে জিজ্ঞেস করছিলাম। তো বললো যে এটা তো আমার মামারই প্রোগ্রাম।
তো ওর মামার সাথে আবার আমি বেশ কানেক্টিং, মানে উনি আমাকে ছেলের মতো আদর করে, ওর সাথে পরিচয়ের আগে থেকেই, মানে অ্যাজ এ প্লেয়ার। হ্যাঁ, ভালো খেলতাম ইনশাল্লাহ, ওই পারপাস উনি আমাকে প্রচন্ড পছন্দ করতো না, এবং অনেক হিউজ টাকা দিয়ে আমাকে ওই বছর আবনি থেকে মোহামেডানে নিয়ে গেছিল উনি, এবং উনি ক্লাব ওনার গাড়ি দিয়ে আমাকে আবনি থেকে নিয়ে আসছিল। হ্যাঁ, পালাই আসছিলাম, আবনি আমাকে ছাড়বে না, আমি লুকায় আসছিলাম। হ্যাঁ, ওনার টার্গেট ছিল আমাকে নিবেই। তো যার কারণে আসলে উনি আমাকে পছন্দ করে, যার কারণে কিন্তু এর পরবর্তী সময় ওর সাথে আমার মানে এটা ভাই আপনি ক্লাব চেঞ্জ করেন নাই, ভাবির কাছে আসছে। হতে পারে এক্স্যাক্টলি, কারণ আমার ওই বছর সত্যি কথা রেজা ভাই, ইটস ট্রু, আপনি একটা ভালো পয়েন্ট বলছেন, আমার কিন্তু ওই বছর আবনি ছেড়ে মোহামেডানে আসার কোনো মানে ইচ্ছাই ছিল না। হ্যাঁ, কোনো ইচ্ছাই ছিল না। আমি আবনিতে ব্যাক টু ব্যাক 2বার লিগ চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো খেলছি, 2বার টপ স্কোরার হয়েছে ওই 2 বছরই। তো আমার কখনোই আবনি ছাড়ার ইচ্ছা ছিল না, আসলেই ওর কারণেই আমার মনে হয় যে মোহামেডানে আসতে হয়েছে। এবং এরপর তো আমাদের প্রেমটা আমি আসলে বেশি দিন প্রেম করিনি, 2010-এর দিকে আমরা বিয়েও করে ফেলি, খুব তাড়াতাড়ি আমি বিয়ে করে ফেলি। কিন্তু ফ্যামিলি কি ফ্যামিলি পরে জানতো, বিয়েটা আমরা আগে দুজনে গোপনে করে ফেলেছিলাম। ওর মামাটা আমার কেউ জানতো না, শুধু ওর আম্মু জানতো, আমি জানতাম, ওরও জানতো। নিজেরা করার কারণ কি, মানে কেউ একসেপ্ট করবে না এই জন্য? না 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 ছিল না, সবাই একসেপ্ট করবে, মানে আমার ফ্যামিলিতে তো আমার মামা ওকে ভালোই জানে। আমার ইনলসে আমার শাশুড়ির সাথে আমার খুব ফ্রেন্ডলি রিলেশন ছিল, ও পরিচয় করিয়ে দিয়েছে। শাশুড়ি আমাকে প্রথমে দেখে পছন্দও করেছে, কিন্তু শাশুড়ি একটা আলটিমেটাম দিয়েছিল যে 2 ইয়ার্স ওয়েট করতে হবে, তারপরে বিয়ে। তো 2 ইয়ার্স তো আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 2 ইয়ার্স একটা প্রেম যেতে পারে না। তো ভরসা ছিল না, বা আমি আসলে ওই ধৈর্যটা রাখতে পারি নাই। তো ওকে আমি মানে বেঁধে ফেলেছেন, তাই তো? জানি না, মানে হয়ে গেছে আর কি। ভাই, আপনাদের ভালোবাসার গল্প শুনছিলাম। ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, প্রেম করার সময় একটা কথা কমন শোনা যায় যে মেয়ের বাসা থেকে ডক্টর, ইঞ্জিনিয়ারের বিয়ের প্রস্তাব আসছে। তো আপুর কাছে কোশ্চেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট এগুলো রেখে ফুটবলার কেন বেছে নিলেন? বেসিক্যালি ওর সাথে আমার যখন পরিচয় হয়, আমি তো জানতাম না যে ও ফুটবলার। তো এখন ফুটবলের যে ব্যাপারটা, ওটা তো আমার ফ্যামিলিতে আছেই, তো ওটার সাথে আমরা ইন্ট্রোডিউসড। কিন্তু যখন ওর সাথে আমার পরিচয় হলো, আমি আমার কাজিনকে বললাম, মানে মামাতো ভাইকে বললাম যে এরকম এরকম। তো তখন ও আমাকে বললো যে ও আচ্ছা এমিলি, ও তো এরকম 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 ভাবে খেলে, খুব ভালো প্লেয়ার, মানে ও যা আর কি ওই বিষয়টা আর কি আমাকে ও বললো। তো তখনও আমি আসলে নট ইন্টারেস্টেড, মানে আমার আবার খেলাধুলা খুব একটা ভালো লাগতো না। তো যাই হোক, যেহেতু আমার ফ্যামিলি ফুটবলের সাথে কানেক্টেড, বা আমার মামা ওখানে রিলেটেড, তো আমার ফ্যামিলি থেকে কোনো প্রবলেমই ছিল না। মানে ওই ডিমান্ডটা তখন আর বেশি হাইলাইটস হয় নাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার লাগবেই। তো আমার ফ্যামিলিতে অ্যালাউ করেছে, আমার সমস্যা হয়নি। ভালোবাসার তো অনেক বছরে জার্নি, 15 বছরে জার্নি, রাইট? অলমোস্ট। তো এর মধ্যে তো অনেক ঝগড়া, রাগারাগি হয়। আপু যখন রাগ করে, ভাঙচুর করে নাকি মারামারি করে, কোনটা করে? দুইটাই করি। দুইটাই করে, আসলে প্রচন্ড রাগ হয়ে যায়, আমিও রাগ হয়ে যাই, বাট আমি রাগ হই কম। হ্যাঁ, এবং আমাদের কি হয়, 10 মিনিট পর 15 মিনিট পর পরে ঝগড়া হয়, আবার 30 সেকেন্ড পরে আবার আমরা দুজন মিলা যাই। এরকম লেন্দি হয় না, এমন কখনোই হয় না যে আমরা একটা না 2 দিন রাগ করে থাকছি, এমনটা 2 দিন না, 2 ঘন্টা হয় না, মানে আমাদের ঝগড়া হয় প্রতি ঘন্টায় ঘন্টায়। হ্যাঁ, বাট সিলি প্রবলেম, মানে মিস্টেক নিয়ে ঝগড়া হয়, সাথে সাথে খুব ঝগড়া হয় আমাদের, খুব চিল্লাপাল্লা হয়, খুব কিছু হয়, কিয়ামত হয়ে যায়, কিন্তু আবার সাথে সাথে ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। বাট এটা মানে ইয়াটা অনেক বেশি থাকে না, যদিও আমি খুব ঠান্ডা মানুষ আর কি, আমার ঝগড়া যেটা একদমই ভালো লাগে না। আপনি কি আপু একমত? ভাই অনেক ঠান্ডা মানুষ। ভাইয়া ঠান্ডা মানুষ, কিন্তু যখন রেগে যায় তখন আমার ওকে আবার কন্ট্রোল করতে খুব কষ্ট হয়, বাট এটা খুব রেয়ার। আমি যেমন হুটহাট রেগে যাই, কিন্তু ও খুব কম রাগে, বাট যখন রাগে আমার খুব পাওয়ারফুল রাগ থাকে, খুব পাওয়ারফুল রাগ থাকে। ভাইয়া, যে রাগ ভাঙানোর তো অনেকগুলো ওয়ে থাকে, যে সুন্দর গিফট কিনে দেওয়া, অথবা শপিং করতে নিয়ে যাওয়া, অথবা যে আচ্ছা 2 দিন চুপচাপ থাকি এমনি ঠিক হয়ে যাবে। আপু যখন অনেক রাগ করে, কোনটা অ্যাপ্লাই করেন? আপু রাগ করলে একটা অ্যাপ্লাই করলে আপু রাগ ভেঙে যায়, সেটা হলো বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। বাইরে ঘুরতে না, সেটা গাড়িতে করে না, রিক্সায় করে ঘুরাইতে হবে। আমরা কিন্তু দুইজন মানে যতটা না প্রচন্ড ঘুরি, আমরা প্রচন্ড ঘুরি, আমরা কিন্তু গুলশান বনানীতে আমাদের চোখ বেঁধে দিলেও আমরা অন্ধকারের মধ্যে হেঁটে যেতে পারবো, দিন সন্ধ্যার পরে বা সমস্ত রাস্তা মুখস্থ, মানে আমরা সারাক্ষণ রিক্সা দিয়ে ঘুরি। মানে আমার যখনই আমার বিরতি থাকে, মানে টাইম থাকে, তখনই আমরা দুজন ঘুরি। এবং ওর যখন রাগ থাকে তখন আমি ওরা ঘুরতে নিয়ে গেলে এই অভ্যাসটা কি ভাই, ওই যে প্রেম করেছেন তখন থেকে
যে খেলার শেষে রাতের বেলা একটু বের হও এরকম? হ্যাঁ, তখন থেকেই, কারণ আমি যখন ম্যাচ খেলতাম, ম্যাচ খেলার পরে প্রায় ওর সাথে টাইম দিতাম আর কি। কিন্তু ও হচ্ছে কি খুব ইন্ট্রোভার্ট, মানে ও ঘুরবে গাড়ির মধ্যে, কিন্তু আমি না, আমি যখন থেকেই প্রেম করি আমার কথা ঘুরতে হবে, প্রেমের মজাই তো ঘোরাতে। তো আমি তখন থেকেই রিক্সা করে ঘুরতে অনেক বেশি পছন্দ করি, এবং ঘোরার অভ্যাসটা আমারই বেশি, মানে আমি ওকে করিয়েছি, ওর অত ছিল না। আপু আপনার কাছে কোশ্চেন, আমরা তো ওয়ার্ল্ডের বিভিন্ন প্লেয়ারদের দেখি, বিশেষ করে যদি মেসির কথা বলি, মেসির যে কোনো অ্যাচিভমেন্টে ফ্যামিলিকে পাশে দেখা যায়। ও মেসি কিন্তু এই জিনিসটা ক্যারি করতেছে, তার ভিতরে ওই রোমান্টিক ব্যাপারটা আছে। হাজবেন্ড হিসেবে কতটা রোমান্টিক আপনি তাকে পেয়েছেন, এবং সবকিছুতে কেমন সাপোর্ট করে? না না, হি ইজ ভেরি রোমান্টিক, অনেক বেশি রোমান্টিক। এটা একদম বাইরে থেকে কেউ দেখলে বুঝবে না। বললাম না যে ও একটু ইন্ট্রোভার্ট, কেউ দেখলে আসলে বুঝবে না, কিন্তু যথেষ্ট রোমান্টিক। সুন্দর সুন্দর গান গেয়ে গিয়ে আমাকে রাগ ভাঙায়, মজার মজার গান গায়। হঠাৎ হঠাৎ খুব আজকে আমরা কি একটা গান শুনবো নাকি? কখনোই না, আমি তো এই যে বললেই আমি গানটা গাই, মানে বাংলা সিনেমার গান খুব গায়। গানটা যখন গাই তখন কেউ থাকে না ওছাড়া। হ্যাঁ, কিন্তু গায়, গেয়ে গিয়ে আমাকে খুব শোনায়। গিফট দেয় আপনাকে রেগুলার? আসলে হ্যাঁ, গিফট তো আসলে দেয়, কিন্তু হচ্ছে মানে আমি আসলে যে কোনো জিনিস আমি নিজেই পছন্দ করে করতে পছন্দ করি, তো ওভাবে সারপ্রাইজ ও দিতে গেলেও পারে না, মানে আমার কনসাল্ট ছাড়া ও পারে না, বাট দেয়। রিলেশনটা আসলে অনেকদিন চলে যাওয়ার পর তখন আসলে হ্যাঁ। ওই গিফট লেভেলে থাকে না। হ্যাঁ, হ্যাঁ। এমন একটা জিনিস নিতে হবে যেটা হচ্ছে কাজে কাজে লাগবে, লাগবে। right. মানে একটা জিনিস পছন্দ করলো অনলাইনে বা কোনো, কিনে দিল, হ্যাঁ, ওইটা কিনে এরকম। দিলাম এরকম। মানুষ বলে সন্তান হওয়ার পরে নাকি ভালোবাসা দুজনের কমে যায়, মানে ফোকাসটা সন্তানের দিকে থাকে। আপনাদের দুজনের একজন আরেকজনের প্রতি ভালোবাসা কি কমেছে নাকি সন্তানের কারণে বেড়ে গিয়েছে? না না, আমার তো অনেক বেড়ে গেছে, মানে ওরও বেড়ে গেছে, আমারও বেড়ে গেছে, আমাদের কমে নেই। ভাইয়া? আমাদের কমে নেই বলতে বেড়ে গেছে এই কারণে, কারণ আমাদের সন্তানের প্রতি তো আমাদের দুজনের একটা দায়িত্ব আছে। হ্যাঁ, ও যেন আসলে কোনো দিক থেকে কোনো রকমের আমাদের ভালোবাসা কমতি না হয়, এবং এই ভালোবাসাটা তখন হবে যখন আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের ভালোবাসাটা বেশি থাকবে, তখন আপনার সন্তান অটোমেটিক ভালোবাসা পাবে। হ্যাঁ, আপনাদের দুজনের ভিতরে যখন ডিস্টেন্স থাকবে তখন আপনার সন্তানের ভালোবাসাটা কিন্তু কমে যাবে। তো এটা ইজ ডিপেন্ড অন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দুজনকে দুজন যখন ভালোবাসবে তখন সন্তান অটোমেটিক কিন্তু ভালোবাসাটা পাবে। বর্তমানে কিন্তু ভাইয়া মানে আমরা বাংলাদেশের যতগুলো আপনি রিলেশনশিপের Right. চ্যালেঞ্জ গুলো দেখতেছেন, কিন্তু ওই জায়গাটাই আপনি যে পয়েন্টটা বললেন, দুজনের প্রতি ওই ভালোবাসা বা রেসপেক্টটা না থাকলে সন্তানের প্রতিও আসবে না, কখন আসবে না। আর যদি সন্তানের প্রতি আসে রিলেশনশিপটা ঠিক থাকবে না। রাইট রাইট। তো সেইখান থেকে আমরা চেষ্টা করি আমাদের ভালোবাসাটা আরো বেশি রাখার, যার কারণে আমাদের তুরানের প্রতি ভালোবাসাটা আরো বেশি থাকবে, ওরও কেয়ার থাকবে, আমারও কেয়ার থাকবে, এবং আলটিমেটলি একটা সময় মানুষের, আমি মনে করি যে 3টা লাইফ থাকে, বিয়ের আগে এক লাইফ, বিয়ের পরে এক লাইফ, এবং সন্তান হওয়ার পর আরেকটা লাইফ। তো আমি সেই জায়গা থেকে বলবো ইউ আর ভেরি মাচ লাকি যে আমাদের আল্লাহ এত সুন্দর একটা গিফট দিয়েছে তুরান। ওকে ভালোবাসাটাই তো আসলে আমাদের জন্য একটা প্রাউডের জায়গা। তো সেই জায়গা থেকে আমরা দুজন যখন দুজনেরকে বেশি ভালোবাসা প্রকাশ করি তখন অটোমেটিকলি তুরানের প্রতি ভালোবাসাটা চলে আসে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা খুব জরুরি প্রত্যেকটা ফ্যামিলিতে। ফুটবলারদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাদের ফার্স্ট লাভ কি, সব জায়গায় একটাই অ্যান্সার পাওয়া যায়, এমিলি ভাইয়ের ফার্স্ট লাভ কোনটা? অবশ্যই ফার্স্ট লাভ ফুটবল। আমি ফুটবল, তাহলে আপু? না লাস্ট। এটা শোনেন, আমি যেটা বলি রেজা ভাই, এটা হলো যে আমি যখন বিয়ে করি নাই তখন ফুটবল আমার ধ্যান জ্ঞান ছিল। হ্যাঁ, তো এটার সাথে এটা কম্প্যারিজনটা হয় না, বাট না কম্পারিজন করছি না, বর্তমানে তো আপনার এখন ফুটবলের প্রতি ভালোবাসা আছে, রাইট, আপুও তো আছে, আপনার সন্তানও আছে, এখন আপনার ফার্স্ট লাভ যদি ফুটবল হয়, এটা তো আসলে আপু কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? এটা তো না, যখন আসলে ও খুব অনেক বেশি ক্রেজ ছিল ফুটবলে, তখন ওর খেলাটা যখন একদম বিয়ের পর যখন আমরা প্রেম করি, তখন থেকে তো ওর ক্রেজটা অনেক বেশি ছিল। তো আসলে তখন একটু বিরক্ত হতাম যে আসলে এরকম দ্যাট ক্যান এই সে। তো এখন আসলে অনেক কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেছি যে না, এখন তো আসলে এটা একটা আমি তো একটা রেসপন্সিবিলিটিস, আমি তো আছি, থাকবই। আর ফুটবলটা তো আমার আগেই এসেছে ওর লাইফে, সো এটা নিয়ে এখন আর কোনো জেলাসি কাজ করে না। আমার ব্যাপারটা হলো যে ফুটবল তো আসলে আমার পেশা। হ্যাঁ, এটাকে আমার ভালোবাসতেই হবে, এবং এটা কারণ আমি ফুটবলের বাইরে অন্য কোনো কিছুই জানি না। আমি যে নেভির অফিসার হয়েছি সেটাও ফুটবলের কারণে। আমি আজকে এখন একটা ফুটবল একাডেমি চালাই বিকজ আমি ফুটবলার ছিলাম। হ্যাঁ, এবং আমি যে আজকে আপনার শোতে এসেছি অবশ্যই ফুটবলার ছিলাম দেখে আপনি আমাকে ডেকেছেন।
রাইট, আদারওয়াইজ হয়তো আপনাকে আমাকে চিনতেনও না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফুটবলের প্রায়োরিটিটা আমার কাছে সবসময়ের জন্য অনন্য উচ্চতায় থাকবে, এবং এটা সারা জীবন আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত। বাট ফ্যামিলি তো আলাদা, ফ্যামিলি আলাদা। আমি যখন রিটায়ারমেন্টে গেছি তখন আমার কাছে মনে হয়েছে যে তুরান আর আমার ওয়াইফ, ওরা দুজনে আমার কাছে সবকিছু। তো দুইটা আমি দুই রকমের ব্যাখ্যা আমার কাছে। ভাই আপনার কাছে এই মানে ফ্যামিলি এবং ফুটবল দুইটা ভালোবাসার দুইটা সেরা মুহূর্ত সম্পর্কে জানতে চাচ্ছি। সেরা মুহূর্ত হলো যে এক হলো তো আমরা প্রেম করেছি, বিয়ে হবে এটা আসলে চিন্তা করি নাই, হুটহাট করে আমরা দুজনে বিয়েও করে ফেলেছি। এটা তো আমাদের আল্লাহ লিখে রেখেছিলেন, সেটা এক জিনিস। সেকেন্ড থিং হলো আমাদের বাচ্চা যখন হয় আর কি, হ্যাঁ বাচ্চা হয় আমাদের, তো দুজনার বাচ্চা হওয়ার ইয়ারটা মানে আমরা বাবা মা হব, হ্যাঁ, এবং এটা আমাদের জন্য ছিল খুবই ব্লেসিং আর কি, হ্যাঁ। কারণ আমরা বিয়ে করেছি খুব আর্লি, আমাদের বয়স খুবই কম ছিল দুজনার, হ্যাঁ। তো আমরা খুব আনম্যাচিউর ছিলাম। তো আমাদের বেবি হবে, আমরা বাবা মা ডাক শুনবো, এটা আমাদের কাছে অন্য লেভেলের একটা আমাদের আকাঙ্ক্ষা ছিল আমাদের দুজনের প্রতি, দুজন যেটাই করব। তো সেই জায়গা থেকে ওইটা তো আমাদের লাইফ ফিলিংটা মানে সেরা মুহূর্ত আর কি। আর ফুটবলের যদি আমাকে ফিলিং বলেন, আমি সেখানে বলবো যে দেখেন আমি তো স্ট্রাইকার ছিলাম, এমনও ম্যাচ আছে যে ম্যাচগুলি আমরা বাংলাদেশ টিম হেরে যাচ্ছে, তো দেখা গিয়েছে যে আমি গোল করে বাংলাদেশ টিমকে জিতিয়ে দিয়েছি, হ্যাঁ। তো ওই রকমের বেশ কিছু মোমেন্ট আছে আমার লাইফে। স্পেসিফিক যদি একটা ম্যাচ কথা শুনতে চাই রেজা ভাই, আমাকে বেশ কিছু ম্যাচের কথা বলতে হবে, কারণ একটা ম্যাচ যদি বলেন সেটা হলো যে আমার লাইফে টার্নিং পয়েন্ট, হ্যাঁ ওইটাই আমি বলি, যেটা আমাকে আমার লাইফ পুরো কেরিয়ার আমাকে ঘুরিয়ে দিয়েছে। সেটা হলো 2005 করাচিতে, হ্যাঁ সাব ফুটবল খেলতে গিয়েছিলাম পাকিস্তানে। তো আমি তখন আমার বয়স 16+, হ্যাঁ আমি জাতীয় দল আমাকে নিবে না, হ্যাঁ আমার কোচ আন্দ্রে কুশ্চেনি আর্জেন্টিনার, ও আমাকে জোর করে এক প্রকার নিয়ে গেছিল। আমার যে যারা ম্যানেজমেন্ট ছিল বলছে ওর বয়স কম, এই মুহূর্তে আসলে সাফ ফুটবলের মতো এত বড় টুর্নামেন্টে না হতে চলে, পরের সাফে খেলবে 2 বছর পরে সাফ। বাট কোচ আমাকে নিয়ে গিয়েছিল টেট জুনিয়র স্কোয়াডে, এবং নিয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম কোচ হয়তো আমাকে এক্সপেরিমেন্ট করার জন্য আনছে, হয়তো কোনো ম্যাচ খেলাবে না। ফার্স্ট ম্যাচ যখন ভুটানের সাথে খেলি আমরা, তো যখন 75 মিনিটস হয় তখন কোচ আমাকে বলে ওয়ার্ম আপে যাওয়ার জন্য। অলরেডি আমরা 2-0 লিডে ছিলাম, ফরহাদ ভাই একটা গোল করছে, আলফাজ ভাই একটা গোল করছে। তো কোচ যখন 75 মিনিটসের পরে আমাকে বললো ওয়ার্ম আপে যাওয়ার জন্য, আমি তো আসলে খুব নার্ভাস ছিলাম যে কোচ কি বলতেছে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে এত তাড়াতাড়ি, মানে আমি ইজ ভেরি ইয়ং। আমার মানে যেটা বললাম যে ম্যানেজমেন্ট চাইনি আমি জাতীয় দলের সাথে যাই। তো ওই মোমেন্টে কোচ যখন আমাকে 82 মিনিটস আমাকে মাঠে নামাইল, হ্যাঁ ফরহাদ ভাই চেঞ্জে, এবং সত্যি কথা বলতে যে আমি নামার পর আমি প্রথম টাচেই গোল করে ফেলছি, হ্যাঁ আলফাজ ভাই আমাকে পাস দিছিল, আমি ওয়ান টাচে এটা ফিনিশ করি এবং প্রথম টাচেই গোল হয়ে যায়। সো দ্যাটস মোমেন্ট আমার লাইফের টার্নিং পয়েন্ট, সেরা ফিলিং। এবং ওই সাফে ইন্ডিয়ার এগেইনস্টও গোল করি এবং টুর্নামেন্টে বেস্ট ইয়ং প্লেয়ার হই, এবং আমার গোলটা টুর্নামেন্টে বেস্ট গোল। হ্যাঁ, সো দ্যাটস মোমেন্ট আমার কাছে মনে হয় যে, এবং এটা তো জাতীয় দলের পক্ষে খুব প্রাউডের জব। এবং ওইটা করার পর আমি এখানে এসে প্রথম আলোর বর্ষসেরা ফুটবলার হই, অনেক পুরস্কার পেয়েছিলাম। তারপর থেকে তো আসলে আমার জাতীয় দলে আমি একটানা 13 থেকে 14 বছর খেলেছি, কখনো বাদ পড়ি নেই। জাতীয় দলের হিস্ট্রিতে সব থেকে বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ গোল করেছি, সব থেকে বেশি 17টি। তো আমি বলবো যে ওইটাই ছিল সব থেকে বড় টার্নিং পয়েন্ট আমার লাইফে।